কলেজ লাইফটা শেষ করে ভার্সিটিতে যাব লেখাপড়া করার জন্য। মনে একটু নতুন আনন্দ বিরাজ করছে। অনেক দিনের স্বপ্ন ছিল ভার্সিটিতে পড়ব, সবাই বড় ভাই বলে ডাকবে। আমি কেবলমাত্র ইন্টার পরীক্ষা শেষ করে ঢাকার ভালো একটি ভার্সিটিতে পড়ার চান্স পাই। আগামীকাল উদ্বোধনী ক্লাস শুরু হবে। মনে একরাশ আনন্দ নিয়ে ঘুমিয়ে পড়লাম। রীতিমতো ফজরের নামাজ পড়ে এসে ফেসবুকে একটু ঘোরাঘুরি করে সময় কাটালাম। তারপর মা বলল, কি রে, আজকে তোর নতুন ক্লাস শুরু, ভার্সিটিতে যাবি না? হ্যাঁ মা, একটু পরেই রওনা দিব। সকালে হালকা কিছু খেয়ে ভার্সিটির দিকে রওনা দিলাম। উদ্বোধনী ক্লাস করাবেন কলেজের সকল ছাত্র শিক্ষকের ক্লাস সোহানা ম্যাডাম। ম্যাডাম ক্লাস করাতে ক্লাসে প্রবেশ করলেন। সবাই সম্মানের খাতিরে দাঁড়িয়ে সালাম দিলেন। Sit down and good morning all of you. সবাই চিৎকার করে বলল, গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম সবাইকে এক এক করে পরিচয় দিতে বললেন। সবাই যে যার মতো পরিচয় দিল। এবার আমার পালা। Hey young man, what's your name? জি ম্যাডাম, সাইফুর রহমান। ম্যাডাম কিছুক্ষণ ইংরেজি ভাষার লেকচার দিয়ে ক্লাস শেষ করলেন। আমরাও সব ক্লাস শেষ করে বাসার দিকে রওনা দিলাম পায়ে হেঁটে হেঁটে। ইতিমধ্যে একটা গাড়ি এসে আমার সামনে থামলো। ভিতর থেকে কে যেন আমাকে বলল, সাইফুর রহমান, এদিকে আসো। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম সোহানা ম্যাডাম ডাকছে। আমি কাছে আসতেই, কোথায় যাবা? জি ম্যাডাম, এই তো সামনেই। ওঠো, তোমাকে নামিয়ে দিই। না মানে ম্যাডাম। মানে করো না, ওঠো বলছি। কিছু না বলেই গাড়িতে উঠে পড়লাম। তখন ম্যাডাম বলল, তোমার মা বাবা কি করে? মা বাবা গ্রামে থাকেন, মা গৃহিণী, আর বাবা গ্রামে ছোটখাটো ব্যবসা করেন। তুমি এখানে কোথায় থাকো? ম্যাডাম আমি এখানে একটা মেসে থাকি। আজ থেকে তোমাকে মেসে থাকতে হবে না, আমার সাথে আমার বাসায় থাকবে। এমনিতেই অনেকগুলো রুম খালি পড়ে থাকে। না মানে ম্যাডাম, আমি মেসেই থাকবো, আমার সেখানেই ভালো লাগে। সাইফুর, তুমি তোমার ম্যাডামের রিকোয়েস্ট রাখবা না? কোনো মানে না করে সব কিছু নিয়ে আমার বাসায় চলে আসবে। এই নাও আমার কার্ড। আমি আর না করতে পারলাম না। যাক, মেসের ভাড়াটা বাঁচবে। সব কিছুই নিয়ে ম্যাডামের বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিতেই ম্যাডাম এসে দরজা খুলে দিলেন। সাইফুর, তুমি এসেছো? বাইরে কেন? তাড়াতাড়ি ভিতরে আসো। ম্যাডামকে দেখে আমি তো পুরাই অবাক। পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছেন। ম্যাডামকে আজ অপরূপ সুন্দর লাগছিল। মনে হয় কোনো হুর জান্নাত থেকে পালিয়ে জমিনে চলে এসেছে। আমি অবাক হয়ে এক দৃষ্টিতে ম্যাডামের সৌন্দর্য উপভোগ করেছিলাম। ম্যাডামের ডাকে আমার হুঁশ ফিরল। সাইফুর, কি দেখছো এমন করে? না মানে ম্যাডাম, কিছু না। চলো তোমার রুমটা দেখিয়ে দিই। ওয়াও, এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? আচ্ছা ম্যাডাম, এত বড় বাড়িতে আর কে কে থাকে? আমি একা থাকি, সাথে একটা কাজের মেয়ে থাকে। ম্যাডামের উত্তর শুনে আমি তো অবাক। কেন ম্যাডাম, আপনার মা বাবা অ্যান্ড হাজবেন্ড তারা কোথায় থাকেন? ম্যাডামের উত্তর শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ম্যাডাম আপনি এখনো বিয়ে করেননি কেন? আমার মা বাবা বেঁচে নেই, আর আমি এখনো বিয়ে করিনি। কি পরীর মতো চেহারা, মাশাআল্লাহ। হয়েছে, আমার বিয়ে নিয়ে তোমার এত ভাবতে হবে না। চলো তোমার রুমটা দেখিয়ে দিই। ও চলুন ম্যাডাম। ম্যাডাম আমাকে নিয়ে একটা রুমে গেলেন। রুমটা বেশ বড় এবং বেশ সাজানো গোছানো। দেখে আমার খুব পছন্দ হয়েছে। মনে মনে বললাম, বাপরে বাপ, এত বড় রুমে জীবনেও ঘুমানোর সৌভাগ্য হয় নাই। ম্যাডাম বলল, সাইফুর, তুমি ফ্রেশ হয়ে রেস্ট হয়ে নাও, আমি আসছি। এই বলে ম্যাডাম চলে গেলেন। আমিও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমিও পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 9টা বেজে গেল। কে যেন দরজার কাছ থেকে আমার নাম ধরে ডাকছে। গলা শুনে বুঝতে পারলাম ম্যাডাম ডাকছে।
আমি দরজা খুলতেই অবাক চাহনিতে ম্যাডামের দিকে তাকিয়ে রইলাম। ম্যাডাম একটা নাইট ড্রেস পরে আসছেন। বারান্দায় মিট আলোতে ম্যাডামের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে আর চুলগুলো বাতাসে উড়ছে। ম্যাডামকে যে কি সুন্দর লাগছিল তা আপনাদের বলে বোঝানো যাবে না। তখন ম্যাডাম বলল, সাইফুর, তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি আসছি। এই কি হাঁ করে তাকিয়ে থাকবে নাকি? ভিতরে আসতে বলবে? ও ম্যাডাম, ভেতরে আসুন। এই খাবারটুকু খেয়ে নাও। ম্যাডাম, আপনি কষ্ট করে খাবার আনতে গেলেন কেন? বেশি কথা না বলে খাবারটুকু খেয়ে নাও, না হয় খাবার ঠান্ডা হয়ে যাবে। খুব খিদে পেয়েছিল, তাই বেশি কথা না বলে খাওয়া শুরু করলাম। ম্যাডাম তাকিয়ে আমার খাবার খাওয়া দেখলেন। তখন আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি খেয়েছেন? না, আমি খাবো না, তুমি খাও, আমি দেখছি। চলুন না ম্যাডাম, একসাথে খাই। তুমি যদি খাইয়ে দাও তাহলে খাবো। আমি খাইয়ে দেব না মানে আপনি মাইন্ড করবেন না তো? আরে মাইন্ড করার কি আছে? আমি ম্যাডামকে খাইয়ে দিতে শুরু করলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে খেতে লাগলেন। খাওয়া শেষে ম্যাডাম কাপড় দিয়ে আমার মুখটা মুছে দিলেন, তারপর নিজের মুখটা মুছে নিলেন। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরে একটা টিউশন খোঁজার জন্য রওনা দিলাম। উঠে দেখি ম্যাডাম ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করছেন। আমি বেরোতে ডাক দিলেন। সাইফুর, কি হলো? কোথায় যাচ্ছ এত ভোরে না বলে? না মানে ম্যাডাম, একটা টিউশনি খোঁজার জন্য বের হচ্ছি। বাবা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। পড়াশোনার খরচ চালাতে হলে আমাকে যে কোনো কিছু একটা করতে হবে, তাই দেখি একটা টিউশনি পাই কিনা। দেখো সাইফুর, আমার বাড়ি থেকে তুমি টিউশনি করবে এটা অসম্ভব। আর তোমার পড়ালেখার জন্য যত টাকা খরচ হবে সব আমি দিব। এসো, বেশি কথা না বলে এসো, ব্রেকফাস্ট করবে। না মানে ম্যাডাম, আপনার কাছ থেকে আমি কোনো টাকা নিতে পারবো না। আমার মনে হয় আমি গরিব বলে আপনি আমার প্রতি করুণা করেছেন। বলার সাথে সাথে ম্যাডাম এসে আমাকে জড়িয়ে ধরে বিরতিহীন চুমু খেতে লাগলেন আমার মুখে, আবার সাথে সাথে কান্না করতে লাগলেন। আমিও ম্যাডামের কান্না সহ্য করতে না পেরে কেঁদে দিলাম। ম্যাডাম আমাকে কিস করতে করতে বললেন, আর যদি এমন কথা বলিস আমি তোকে খুন করে ফেলবো। আমার স্নেহ ভালোবাসা তোর কাছে করুণা মনে হয়? তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বুঝতে পারলাম সত্যি ম্যাডাম আমাকে অনেক স্নেহ করেন। তারপর আমরা নিজেদের সামলে নিয়ে ব্রেকফাস্ট করে ম্যাডামের গাড়ি করে কলেজের দিকে রওনা দিলাম। আমি ক্লাসরুমে ঢুকতেই কিছু ছেলে আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, কিরে, শুনলাম তুই নাকি ইংলিশ ম্যাডামের বাসায় থাকিস? হ্যাঁ থাকি, আপনাদের কোনো প্রবলেম আছে? দেখিস আবার টিয়ে যেন না হয়ে যায়। তোর ম্যাডাম তো আবার একটা খাজা মাল। এসব আজে বাজে কথা বলে হাসতে শুরু করলো। দেখুন ম্যাডাম সম্পর্কে একটা বাজে কথাও বলবেন না, ভালো হবে না কিন্তু। কি করবি তুই? আরো অনেক কিছু বলবো। এই বলেই তারা আমাকে ধাক্কা মারতে শুরু করলো। তখন প্রিন্সিপাল স্যার এসে বলল, কি হচ্ছে এখানে? যাও, যে যার ক্লাসে যাও বলছি। স্যার আসতেই ছেলেগুলো আমাকে ছেড়ে চলে যায় আর বলে, তোকে পরে দেখে নিব। আমিও আমার মতো ক্লাসে চলে গেলাম। সবাই ক্লাসের মধ্যে হইচই শুরু করলো। আমিও আমার মতো করে পিছনে এসে বসে পড়লাম। সোহানা ম্যাডাম ক্লাসে প্রবেশ করলেন আর বললেন, তুমি বড় হয়ে কি হতে চাও? কলেজের সবচেয়ে মজার ছেলে মাহিমকে উদ্দেশ্য করে ম্যাম বললেন, ম্যাম, আমি বড় হয়ে রিক্সার ড্রাইভার হতে চাই। মাহিমের কথা শুনে আমরা সবাই অট্ট হাসিতে ফেটে পড়লাম। তখন ম্যাম বলল, মানুষ বড় হয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার হতে চায়, আর তুমি কিনা রিক্সার ড্রাইভার হতে চাও? ম্যাম, একটা ছন্দ আছে না, এক জেলায় বাঁচি না ঘরে ঢুকছে সাপ, আরেক জেলায় বাঁচি না বৌতি কয় বাপ। আমার গার্লফ্রেন্ড হলো একটা প্যারা, ও শুধু বললে রিক্সানের প্রতিদিন ওর বাসার সামনে চলে আসতে। তাই ভাবলাম প্রতিদিন রিক্সা কোথায় পাবো, তাই নিজে একটা রিক্সা কিনে প্রতিদিন ওর বাসার সামনে যাব আর ওকে নিয়ে সারা শহর ঘুরবো। এটা হলো আমার জীবনের লক্ষ্য। গুড উইজ। অবশেষে ম্যাম আমাকে বললেন, সাইফুর, তুমি কি হতে চাও বড় হয়ে? ম্যাম আমি বড় হয়ে একজন সোশ্যাল ওয়ার্কার হতে চাই, কারণ আমি সমাজকর্মী হয়ে ব্যক্তিগত, দলীয় ও সমষ্টিগতভাবে মানুষের সেবা করতে চাই। ওয়াও, ভেরি গুড উইজ। ক্লাস শেষ করে ম্যাডামের গাড়ি করে বাসার দিকে রওনা দিলাম।
ইতিমধ্যেই ম্যাডাম আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে ম্যাডাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি আর সরালাম না, কারণ ম্যাডামের ঘুম ভেঙে যাবে। বাসার সামনে চলে আসলাম। ম্যাডামের মাথায় হালকা হাত রেখে বললাম, ম্যাডাম বাসায় চলে আসলাম, নামুন। না, আমি নামবো না। আমি সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকতে চাই। হঠাৎ ম্যাডাম চমকে গিয়ে গাড়ি থেকে নেমে পড়লেন। আমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ইতিমধ্যে ম্যাডাম দুপুরে খাবার খেয়ে নিয়ে রুমে চলে আসলেন। সাইফুর, খাবারটুকু খেয়ে রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় ম্যাডাম? জাহান নামে। তাড়াতাড়ি রেডি হয়ে থেকো। আমরা রেডি হয়ে ম্যামের গাড়ি করে চললাম। তারপর গাড়ি থেকে নেমে বড় একটা শপিং মলে ঢুকলাম। ম্যাডাম নিজের পছন্দসই আমার জন্য শার্ট, প্যান্ট, টি শার্ট, ব্লেজার, শুজ আরও অনেক কিছু কিনলেন। ম্যাম আমার এসব লাগবে না। নিতে বলছি নাও। আমি আর কিছু না বলে নিয়ে নিলাম। ম্যাম বললেন, সাইফুর, আমার জন্য একটা শাড়ি পছন্দ করো তো। ম্যাম আমি শাড়ি পছন্দ করব। হ্যাঁ তুমি। এখানে তো তুমি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। তারপর ম্যামের জন্য একটা কালো গাঢ় রঙের একটা শাড়ি পছন্দ করলাম। শাড়িটা ম্যামেরও খুব পছন্দ হয়েছে। তারপর সব কেনাকাটা করে আমরা বাসার দিকে রওনা দিলাম। গাড়ি চলাকালীন সময়ে ম্যাডাম যা বললেন আমি রীতিমতো হতভম্ব। তোমার গার্লফ্রেন্ড আছে? ম্যাম আমার আবার গার্লফ্রেন্ড? হাউ ফানি! আমার মতো গরিবের সাথে কেউ কখনো প্রেম করবে? নেই তো কি হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হঠাৎ করে আমার শরীরটা ভেঙে আসছিল, নিজেকে খুব দুর্বল মনে হলো। ম্যাম আমার মাথায় হাত রেখে বললেন, ও মাই গড, তোমার তো জোরে গা পুড়ে যাচ্ছে। ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি চালান। তারপর আমার জ্ঞান ছিল না। ঘুম থেকে উঠে নিজেকে একটু চার দেয়ালের রুমে আবিষ্কার করলাম। আমার শরীরের উপর নরম ভারী কিছু অনুভব করলাম, এমনকি মুখটাও খুলতে পারছি না। পরে যা দেখলাম তার জন্য আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। দেখি আমার শরীরের উপর ম্যাডাম ঘুমিয়ে আছেন, আর ম্যাডামের ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট জোড়া আটকানো মুখ খুলতেই পারছি না। আমি চমকে গিয়ে ম্যাডামকে সারিয়ে নিলাম। দেখলাম ম্যাডামের চুলগুলো এলোমেলো আর চোখ দুটো ফুলে আছে। বুঝলাম ম্যাম সারা রাত কান্না করেছেন, কিন্তু আমি কিছুতেই বুঝলাম না ম্যাম আমার জন্য কান্না করতে যাবেন কেন। পরে মনকে বোঝালাম, হয়তো আমার প্রতি ম্যামের একটা মায়া জন্মে গেছে। ম্যাডাম ততক্ষণে ঘুম থেকে উঠে সে কি কান্না! সাইফুর, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? ম্যাডাম আই অ্যাম ওকে। কিন্তু ম্যাডাম আপনার চোখগুলো লাল কেন? নিশ্চয় সারা রাত কান্না করেছেন। কিচ্ছু বোঝে না, ন্যাকামো। না কিছু না, আমি ঠিক আছি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। তখন ম্যাডাম উঠে আমার রুম থেকে চলে গেলেন। আমিও ফ্রেশ হয়ে নিলাম। এভাবে চলতে থাকলো আমাদের দিনগুলো। আমিও এখন মোটামুটি সুস্থ হয়ে গেলাম ম্যাডামের সেবা যত্নে। ভাবলাম ম্যাডামের মতো ভালো মানুষ হয় না। অপরিচিত একটা ছেলেকে নিজের বাড়িতে থাকতে দিচ্ছেন, আবার খেতে দিচ্ছেন, আবার তার কিছু হলে নিজে অসুস্থ হয়ে যাচ্ছেন। এমনটা ভাবতে ম্যামের প্রতি দুদিন দুর্বল হয়ে যাচ্ছি। ধ্যাত্তেরি, আমি কি সব ভাবছি! আমার দুর্বল হলে চলবে না, শক্ত হতে হবে, কারণ উনি আমার শিক্ষিকা। তারপর ম্যামের কিনে দেওয়া ড্রেসগুলো পরলাম। একটু বাইরে বের হতেই ম্যাডাম বলল, সাইফুর, তুমি কোথায় যাচ্ছ সকালবেলা? আর ড্রেসটাতে তোমাকে দারুণ লাগছে। ধন্যবাদ ম্যাডাম, একটু পরে বাইরে যাব, বাসার মধ্যে বসে থাকতে ভালো লাগছে না। আচ্ছা চলো, আমিও যাব তোমার সাথে। ওকে ম্যাম, চলুন তাহলে। তারপর ম্যাডামকে নিয়ে বের হলাম। ইতিমধ্যে একটা ফুলের দোকানের সামনে গাড়িটা থামালো। সাইফুর, যাও তো, আমার জন্য ফুল নিয়ে আসো দোকান থেকে। ওকে ম্যাম। ফুল আনতে গাড়ি থেকে নামলাম। চাচা, এই ফুলের তোড়াটা কত? 100 টাকা স্যার। ওকে দিন। তারপর ফুল নিয়ে গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার গাড়ি চালানো শুরু করলেন। আমরা একটা সি ব্রিজের কাছে নামলাম। ম্যাডামকে নিয়ে নদীর পাড়ে হাঁটতে লাগলাম।
হঠাৎ যা দেখলাম তার জন্য আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। দেখি ম্যাডাম হাঁটু গেড়ে ফুল নিয়ে আমার সামনে। সাইফুল, তোমাকে যেদিন প্রথমবার ভার্সিটিতে দেখেছিলাম সেদিনই আমার ভালো লেগেছিল। তারপর তোমার সাথে খুনসুটিতেই বুঝতে পারলাম তুমি অনেক ভালো ছেলে। তোমার কিছু হলে নিজেকে আমি কন্ট্রোল করতে পারতাম না। কখন যে তোমার প্রতি উইকনেস ফিল করলাম নিজেও জানি না। অনেক ভাবলাম তোমার সাথে এসব ঠিক হবে কি না। তুমি আমার 3 বছরের ছোট। পরে বুঝলাম ভালোবাসা কখনো বয়স দিয়ে হয় না। ভালোবাসা হলো দুটি মনের মিলন। ডু ইউ লাভ মি? ক্যান উই বি গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড? সরি ম্যাডাম, এটা কখনো সম্ভব নয়। তাছাড়া আপনি কোথায় আর আমি কোথায়? সমাজ কখনো এটা মেনে নেবে না ম্যাডাম। আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। তুমি না বললে আমি নিজেকে শেষ করে ফেলবো, আর কোনোদিন আমাকে দেখতে পাবে না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। পরক্ষণে মাথা উঁচু করে ম্যাডামকে আর দেখতে পাচ্ছি না। ম্যাডাম কোথায় আপনি? দৌড়ে নদীর কাছে গেলাম, কিন্তু ম্যাডামকে কোথাও দেখতে পেলাম না। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। অজান্তে চোখে জল আসতে শুরু করলো। কান্না করতে করতে চিৎকার করতে করতে বললাম, ম্যাডাম আমিও আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আই লাভ ইউ ম্যাডাম। পরক্ষণে পানির মধ্যে কিছু নড়তে দেখলাম। কিছু না বুঝেই পানির মধ্যে ঝাঁপ দিলাম। অনেক খোঁজাখুঁজির পর দেখলাম ম্যাডাম পানি খেয়ে একাকার। ম্যাডামের কোনো হুঁশ নেই। আমি চিৎকার করে কান্না করতে করতে বলতে লাগলাম, ম্যাডাম চোখ খুলুন, আপনাকে ছাড়া আমি বাঁচব না ম্যাডাম। আমি যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। ড্রাইভারকে নিয়ে কোলে করে গাড়িতে এনে ম্যাডামকে হাসপাতালে নিয়ে গেলাম। তারপর ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে করতে বললাম। তখন ডাক্তার বলল, কি হয়েছে ওনার? উনি আমার উপর অভিমান করে পানিতে ঝাঁপ দিয়েছে। প্লিজ ডাক্তার ওনাকে বাঁচান, না হয় কিন্তু আমি বাঁচব না। আপনি শান্ত হন, আমরা দেখছি। এই বলে ডাক্তার ম্যামকে আইসিইউতে নিয়ে গেলেন আর আমাকে বাইরে থাকতে বললেন। বলতে না বলতেই আমাদের ভার্সিটির সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীরা চলে আসলেন খবর পেয়ে। আমি বসে কান্না করতে লাগলাম। তখন প্রিন্সিপাল স্যার বলল, সাইফুল, সোহানা ম্যাডামের কি অবস্থা? উনি ঠিক আছেন তো? স্যার আমি জানি না, ডাক্তার আইসিইউতে নিয়ে গেল। চিন্তা করো না ম্যাডাম, ঠিক হয়ে যাবেন। তারপর স্যার চলে গেল। ভার্সিটির সবাই একে একে আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। পরে সবাই যে যার মতো চলে গেল। প্রায় 5 ঘন্টা পর আইসিইউতে একজন ডাক্তার বের হলেন। আমি দৌড়ে তার কাছে গেলাম। ডক্টর ওনার কি অবস্থা? উনি কি ঠিক আছে তো? উনি এখন চিন্তামুক্ত। আমরা ঘুমের ইনজেকশন দিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি একটা হাসি দিলাম। ডক্টর আমি কি ওনার সাথে দেখা করতে পারি? আপনি ওনার কে হন? জি না, মানে আমি ওনার হাজবেন্ড। ও আচ্ছা, যান, কিন্তু ঘুম ভাঙাবেন না। ওকে ডক্টর, থ্যাংক ইউ। তারপর দৌড়ে ম্যামের কক্ষে প্রবেশ করলাম। তারপর দেখলাম ম্যাম নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে আছেন। আমি ম্যামের মাথার কাছে এসে বসলাম। ম্যামের কপালে আমার ঠোঁটের কোমল পরশ রেখে দিলাম। ঠোঁটে কিস করতেই ম্যামের ঘুম ভেঙে গেল। ম্যাম আমাকে ঝটকা দিয়ে সরিয়ে দিলেন। আমি এখানে কেন? আমি এখনো মরিনি কেন? আর তুই আমার কাছে কেন? তুই তো আমাকে ভালোবাসিস না। আমার ভালোবাসা তো তোর কাছে করুণা মনে হয়। সরে যা এখান থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। ম্যামকে আর কথা বলতে না দিয়ে ম্যামের ঠোঁট জোড়া চেপে ধরলাম আমার ঠোঁট দিয়ে। ম্যাডামকে ধাক্কা দিয়ে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তারপর তিনি শান্ত হয়ে যান, আমার সাথে রেসপন্স দিচ্ছেন। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ কারো কাশির শব্দে আমাদের হুঁশ ফিরল। তাকিয়ে দেখলাম আমাদের ভার্সিটির সিনিয়র সিনথিয়া আপু ও আমার ক্লাসমেটরা দরজায় দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। আমি আর ম্যাডাম দুজনেই খুব লজ্জা পেলাম আর নিজেদের সামলে নিলাম। তখন সিনথিয়া আপু বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। 20 মিনিট ধরে দাঁড়িয়ে ফ্রি সিনেমা তো দেখেই নিলাম। ভার্সিটির সিনিয়র সিনথিয়া আপু, উনি আমার অতীতের ক্রাশ ছিল। একবার প্রপোজও করেছিলাম, উনি রাজি হয়নি।
উনি বলে আমি নাকি পিচ্চি পোলা। এবার তো দেখিয়ে দিলাম আমি কি পারি, সামনে দেখেন কি হয়। তারপর আমি উঠে রিসিপশনে গিয়ে টাকা জমা দিয়ে ম্যাডামের রিলিজ লেটার নিয়ে আসলাম। রুমে ঢুকতেই দেখি সিনথিয়া আপু ও রাকিবরা ম্যামের সাথে হেসে হেসে কথা বলছে। আমি ঢুকতেই কি দোলা ভাই, কি খবর? ভালোই তো চলছে সিনেমা। আমি লজ্জা পেয়ে মনে মনে বললাম, তামাশা দেখছো? ক্র্যাশের মুখেও দুলাভাই ডাক শুনতে হয়। আল্লাহ, সিনথিয়া আপুর যেন জীবনেও বিয়া না হয়, দোয়া করে দিলাম। তারপর ম্যাডামকে রিলিজ করে ম্যাডামের বাসায় চলে আসলাম। আমি ম্যামকে কোলে করে নিয়ে ওনার রুমে শুয়ে দিলাম আর আমি ফ্রেশ হতে আমার রুমে চলে গেলাম। বিকালবেলা ম্যামকে দেখতে তার রুমে চলে আসলাম। তারপর ম্যাডামকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। চিন্তায় পড়ে গেলাম, ম্যাডামের কোনো বিপদ হলো না তো। রুমে এসে ম্যামকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। হঠাৎ দেখি ম্যাডাম ওয়াশরুম থেকে বের হচ্ছেন। আমাকে দেখা মাত্র জোরে চিৎকার করে উঠলেন, শয়তান, তুই আমার রুমে কি করছিস? বের হ বলছি। বাহ, আমি আমার বউয়ের রুমে আসবো না তো কে আসবে? আমি তোর কেমন বউ? তোর সাথে কোন জন্মে আমার বিয়ে হয়েছে? বিয়ে হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে। জানো, তোমাকে আজ খুব বিশ্রী দেখাচ্ছে। কি বললি তুই? কুত্তা, কান পচা বান্দর, শয়তানের খালাতো ভাই, পেতনির জামাই, রাক্ষসীর দেবর, আমাকে বিশ্রী দেখাচ্ছি? দাঁড়া, তোর একদিন কি আমার যেই কয়দিন লাগে। আমাকে মারার জন্য ধাওয়া করছেন, আমিও দৌড় দিলাম। আমাকে আর পাই কি? ম্যাডামও আমার পিছন পিছন আসছেন, কিন্তু ধরতে পারছেন না। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে স্লিপ কেটে সোজা আমার গায়ের ওপর পড়লেন। আমি মেঝের সাথে আঘাত পেলাম, মাথা ফেটে রক্ত পড়ছে। আমি ব্যথার চিৎকার করতে লাগলাম। ও মাই গড, কি হয়েছে তোমার? তোমার মাথা ফেটে রক্ত পড়ছে। এ আমি কি করলাম? আমার জন্যই তোমার এই অবস্থা। ম্যাম তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করছেন। ডাক্তার বাসায় এসে আমাকে ট্রিটমেন্ট করলেন। আমি এখনো সেন্স হারাইনি। মেডিসিন লিখে দিয়ে ডাক্তার চলে গেলেন। ম্যাডাম ড্রাইভারকে দিয়ে মেডিসিনগুলো আনালেন। ম্যাম আমার কাছে এসে বসে কান্না করতে লাগলেন। ম্যাম প্লিজ, এভাবে কাঁদবেন না, আমার কিছু হয়নি তো। ওই, আমাকে আর ম্যাম ম্যাম বললে আর একটা বাড়ি মাথা ফাটিয়ে দেব। ওকে মাই ডিয়ার সোহানা ম্যাম। আবার ম্যাম? সরি ডিয়ার। তারপর ম্যাডাম নিজের হাতে আমাকে খাবার খাইয়ে দিলেন, তারপর মেডিসিন খাওয়ালেন। এভাবে প্রায় এক সপ্তাহ চলতে থাকে। আমিও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। অনেক দিন পর ভার্সিটিতে যাব ভাবছি, সামনে আবার এক্সাম আছে। ম্যামের গাড়ি করে ভার্সিটিতে রওনা দিলাম। ভার্সিটিতে নেমে ম্যাডাম টিচার্স রুমে আর আমি ক্লাসের দিকে রওনা দিলাম। হলের ভিতরে ঢুকতে সিনথিয়া আফু ও তার বান্ধবীরা আমাকে ঘিরে ধরলেন আর বলল, কি খবর দুলা ভাই, বিয়ে করবেন কবে? কার বিয়ে? কিসের বিয়ে? কার সাথে বিয়ে? কেন? সোহানা ম্যামের সাথে তোর বিয়ে? আরে ধ্যাত, বিয়ে করলে তোমাকেই করব। কি বললি? দাঁড়া, এখনই ম্যামকে গিয়ে বলতেছি। এই না, ম্যামকে কিছু বলো না, উনি আমাকে মেরেই ফেলবে। আমি ম্যামকেই বিয়ে করব। এই তো, গুড বয়। আমি ছাড়া তোমাকে কেউ বিয়ে করবে না, আর ওই তোমার নোয়াখাইলা বয়ফ্রেন্ডও না। গুড বয় না ছাই। সিনথিয়া আফু ও তার বান্ধবীরা হেসে আমার কাছ থেকে চলে গেল। আমিও ক্লাসে ঢুকে পড়লাম। ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। মনে হয় আমি কোনো জোকার। যাক, সহ্য করে নিলাম, কারণ ওদের হাসির রহস্যটা আমার জানা। সেদিনের মতো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রাতের বেলায় খাবার খেয়ে দেখলাম ভালো লাগছে না, আর ঘুমও আসছে না। ভাবলাম একটু ছাদে গিয়ে সময় কাটানো যাক। তখন জ্যোৎস্না রাত ছিল, আকাশের চাঁদখানা স্পষ্ট দেখা যাচ্ছে। দোলনার উপর বসে চাঁদ দেখতে লাগলাম। সত্যি জ্যোৎস্না রাতের চাঁদ খুব সুন্দর। চাঁদে একাকী বসে আছি। ছাদে একাকী বসে চাঁদ দেখা কয়জনের ভাগ্যই বা হয়।
হঠাৎ কাঁধে কারো স্পর্শ অনুভব করলাম, ভয়ও পেলাম। এত রাতে ছাদে কে আসলো? পিছনে ঘুরে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছেন। চাঁদ মিটমিট আলোতেই ম্যাডামকে অপরূপ সুন্দর লাগছিল। কি সুন্দর চাহনি, টানা টানা চোখ, যে কেউ প্রথম দেখায় শকট খাবে। কিন্তু আমি তো খাইনি, কারণ উনি আমার প্রথম ক্রাশ খেয়েছিল। ম্যাম, সরি সোহানা, তুমি এত রাতে ছাদে? রুমে একা একা শুয়ে থাকতে ভালো লাগছে না, ভাবলাম তোমার সাথে গিয়ে গল্প করি, কিন্তু তোমার রুমে গিয়ে তোমাকে পেলাম না। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পরে ছাদে এসে পেলাম। এবার বলো, তুমি ছাদে কি করছো? আমারও ভালো লাগছে না, তাই আসলাম। আচ্ছা, তুমি সিগারেট খাও? আরে না, বাপের জন্মেও খাই নাই। গুড বয়। দেখতে হবে না বরটা কার? তারপর ম্যাডাম আমার কাছে পাশে বসে কাঁধে মাথা রাখলো। আমি তোমার বর হলাম কবে? হয়নি তো কি হয়েছে, হয়ে যাবা। আমাদের বিয়েই বা হলো কবে? আমি তোমাকে বিয়ে করব না, কারণ থার্ড ইয়ারের সিনথিয়া আপু তোমার আগেই আমাকে প্রপোজ করেছিল, আর উনি আমার খুব কেয়ার করে। কি বললি তুই? সিনথিয়া তোকে প্রপোজ করছে? ওর এত বড় সাহস আমার জিনিসে হাত বাড়ায়? ওকে তো আমি মেরেই ফেলবো। বলেই চলে যেতে লাগলো। আমি একটানে পাশে বসিয়ে দিলাম। আমি ম্যামের খুব কাছে চলে আসলাম। দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ম্যামের ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। এভাবে অনেকক্ষণ চললো। ম্যামও আমাকে ছাড়তে চাইছেন না। কিছুক্ষণ পর ছাড়লো। দুজনেই হাঁপাতে লাগলাম। হাঁপানো শেষে ম্যাম বলল, সাইফুল, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? হঠাৎ এমন কথা কেন বলছো? আমি কোথাও যাব না তোমায় ছেড়ে। না মানে, আমার কেন জানি ভয় হচ্ছে। আমি সোহানা ম্যামকে জড়িয়ে ধরে বললাম, আমি আমার পাগলি ম্যামকে ছেড়ে কোথাও যাব না, সারা জীবন ভালোবাসবো। আচ্ছা, আমাকে একটা গান শোনাও। কি, আমি গান গাইবো? আমি গান পারি না। আমি কিন্তু রেগে যাচ্ছি, যা পারো শোনাও। কি আর করব, বাধ্য হয়ে গান গাইতে শুরু করলাম। ছেড়ে যেও সোনার তরি না 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 না, তোমায় রিত মাজারে রাখবো, ছেড়ে যাব না। ওয়াও, তুমি তো ফাটিয়ে দিয়েছো। তোমার ভয়েস তো খুব সুন্দর। তুমি কোথায় গান শিখেছো? কোথাও না, নিজেই শিখেছি। আচ্ছা, তুমি গান গাইতে পারো না? হ্যাঁ পারি তো, কিন্তু এখন শোনাবো না, সময় হলে শোনাবো। চলো রুমে যাব, অনেকক্ষণ হলো ছাদে আসলাম। ওকে, চলো। আ পাটা গেল রে, আমি হাঁটতে পারছি না, আমাকে একটু কোলে করে নিয়ে নাও। না, আমি পারবো না। ওকে, তাহলে আমি যাব না। ওনার অভিনয়ের কাছে হার মানলাম। বাধ্য হয়ে কোলে নিলাম। ও মা, কি ময়দার বস্তা রে। আচ্ছা, তুমি কোন গুদামের চাল খাও? কি বললি? আমি মোটু? আমাকে নামা, আমি যাব না। ম্যামের কপালে চুমু দিয়ে বললাম, রাগ করো না সোনা, আমি তো মজা করেছিলাম। তারপর ম্যামকে তার রুমে গিয়ে শুইয়ে দিলাম। আমি চলে আসতেই ম্যাম আমার হাত ধরে বললেন, এই কোথায় যাচ্ছ তুমি? আমার রুমে যাচ্ছি, ঘুমাবো না? না, আজকে তুমি আমার সাথেই ঘুমাবে। কি বলো তুমি? আমার সাথে ঘুমাবে মানে? বিয়ের আগে এসব ভালো না। আমি কিচ্ছু বুঝতে চাই না, কিছু শুনতেও চাই না। তুমি আমার সাথে ঘুমাবে, এটা আমার শেষ কথা। অনেক জোরাজুরি পর রাজি হলাম। তারপর মাঝখানে একটা কোল বালিশ দিয়ে ভারত পাকিস্তান বর্ডার বানিয়ে নিলাম। মধ্যরাতে আমার ঘুম ভেঙেছে। উঠতে যাচ্ছি কিন্তু পারছি না। পরে দেখি ম্যাম বর্ডার ক্রস করে আমার গায়ের উপর শুয়ে আছে। আমি আর সরালাম না। ঘুমন্ত অবস্থায় ম্যামকে ঘুমন্ত পরীর মতো দেখাচ্ছে। কোনো এক কবি বলেছেন, ঘুমন্ত অবস্থায় যে নারীকে সুন্দর দেখায় সেই নারী প্রকৃত সুন্দর। সকালেই ম্যামের ডাকে ঘুম ভাঙলো। এই উঠো, আর কত ঘুমাবে? ম্যামকে জড়িয়ে ধরিয়ে বললাম, আর একটু ঘুমাতে দাও না। উঠো বলছি, নয়তো পানি ঢেলে দিব। আর কথা না বলেই উঠে পড়লাম। দুজনেই ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়ে গেছে। ভালোভাবে পরীক্ষাটা দিলাম। পরীক্ষার পর প্রতি বছরই ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও করা হলো। আমি গান গাওয়ার জন্য নাম লেখালাম ম্যামের অনুরোধে।
কে যে এই রং ঝিলমিল খুশির ভাষায় মনটি ভাষায়। গান গাওয়া শেষ করলাম, সবাই কলতালিতে ব্যস্ত। আমার মেয়ে ক্লাসমেটরা সবাই আমার সাথে সেলফি তোলার জন্য আসলো। ম্যাম দূর থেকে সব দেখছে, উনি তো রেগে আগুন। এই রে, আমি গেলাম, এখন কি করি? ম্যাম ভিড়ের মধ্যে এসে আমার হাত ধরে সবার সামনে থেকে টেনে নিয়ে আসলেন। তারপর আমাকে নিয়ে গাড়িতে বসালেন। রাস্তায় কেউ কারোর সাথে কথা বলছে না, দুজনেই নীরবতা পালন করছি। ম্যামকে দেখেই বোঝা যাচ্ছে উনি প্রচন্ড রেগে আছেন। আমি নীরবতা ভেঙে ম্যামকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে সোহানা, কথা বলছো না কেন? এরকম রেগে আছো কেন? ম্যাম আমার কথার উত্তর না দিয়ে গাড়ি চালাচ্ছেন। আমরা বাসার সামনে চলে আসলাম। ম্যাম গাড়ি থেকে নেমে আমার হাত ধরে টেনে তার রুমে নিয়ে গেলেন। তারপর বেডের উপর ফেললেন। নিজের স্মার্টফোনটা বের করে আমার বুকের উপর উঠে ছবি তুলতে লাগলেন। সোহানা, কি করছো এসব? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি দেখবো আজ তুই কত সেলফি তুলতে পারিস। আমাকে ছেড়ে অন্য মেয়েদের সাথে সেলফি তোলা হচ্ছে। তুমি এজন্য রেগে আছো? বিশ্বাস করো, আমি ওদের সাথে ইচ্ছা করে সেলফি তুলি নাই, ওরাই জোর করে সেলফি তুললো। তুমি কি কচি খোকা যে ওরা বললো আর তুমি তুললা? আমি ম্যামকে জড়িয়ে ধরিয়ে বললাম, সরি, আমার বেবিটা আর কখনো এমন হবে না, আর সেলফি তুলবো না। ম্যাম আমার বুকে মুখ গুজে কান্না করে বললেন, তুমি কেন বোঝো না? আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। এই কানে ধরলাম, আর এমন হবে না, এবার কান্না থামাও প্লিজ। তারপর ম্যাম কান্না থামিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। আমিও আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে আমার প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি রেজাল্ট দেখতে ভার্সিটিতে চলে গেলাম। রেজাল্ট দেখে আমি তো অবাক, অনেক ভালো রেজাল্ট করেছি। আসলে এসব কিছু ম্যামের জন্যই সম্ভব হয়েছে, কিন্তু আমাকে হেল্প না করলে হয়তো ভালো রেজাল্ট করতে পারতাম না। ভাবলাম তাড়াতাড়ি ম্যামকে গিয়ে ধন্যবাদ দিব। হাসি মুখে ভার্সিটি থেকে বের হতে লাগলাম। পিছন থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিল। হাই, আমি শিমু, তোমার ক্লাসমেট, অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর মেক এ ব্রিলিয়েন্ট রেজাল্ট। থ্যাংক ইউ শিমু। আমরা কি বন্ধু হতে পারি? ও শিওর, কেন নয়। তারপর শিমুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যা দেখলাম তা তো আমি অবাক। দেখি ম্যাম আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছেন। আমি আস্তে আস্তে গিয়ে ম্যামকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ম্যাম চমকে উঠলেন। পিছন থেকে ফিরে তাকিয়ে দেখি আমি। ওহ তুমি! আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, হঠাৎ এভাবে। সোহানা, আমি বেস্ট রেজাল্ট করেছি। বলো কি? কংগ্রাচুলেশনস ফর মেক আ গুড রেজাল্ট। এই বলো না, আমাকে বিয়ে করবে কবে? আমার আর দেরি সহ্য হচ্ছে না। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর গ্রামে গিয়ে বাবা মার কাছে গিয়ে তোমার ব্যাপারে কথা বলবো। তখনই তাদের বলে তোমাকে বিয়ের কথা বলবো। আর অনেক দিন হলো বাবা মাকে দেখি না, তাদের দেখতে খুব ইচ্ছা হচ্ছে। ম্যাম আমাকে চুমু খেয়ে বলল, এই তো আমার বাবুটা লক্ষ্মী ছেলের মতো কথা বলছে। কবে যাচ্ছ গ্রামে? আমাকে সঙ্গে নিয়ে যাবে কিন্তু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। না, তোমাকে এখন নিয়ে যাওয়া যাবে না, সবাই খারাপ ভাববে। আগে সব ঠিক করি, তারপর তোমাকে নিয়ে যাব। ওকে আমার বাবুটা, তুমি যা বলবে তাই হবে। এবার আমাকে ছাড়ো, আমি ফ্রেশ হব। ওকে যাও, ফ্রেশ হও গিয়ে। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হঠাৎ কিসের জন্য কাঁপাকাঁপি অনুভব করলাম। ভাবলাম আবার ভূমিকম্প হলো না তো। পরে দেখি মোবাইল সাইলেন্ট করা। মোবাইলে কে যেন কল করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলল, হ্যালো, হ্যালো, কে? আমি আরে আমিটা কে? আমি শিমু, তোমার ক্লাসমেট। তুমি হঠাৎ কি মনে করে? না এমনি। কি করো? এই তো বসে আছি। আচ্ছা, বিকালে একটু দেখা করতে পারবে পার্কে? কেন? দরকার আছে, প্লিজ না করো না। ওকে, আসবো। আমি রেডি হয়ে পার্কের দিকে রওনা দিলাম। গিয়ে দেখি আশেপাশের সব কাপড়রা নিজের মধ্যে কারবার করছে। বাকিটা আপনারা বুঝে নেন, আমি বলবো না। একটু দূরে গিয়ে দেখি শিমু একটা বেঞ্চে বসে আছে। আমি কাছে এসে বসলাম।
মেয়েটাকে আজ অনেক কিউট লাগছে, গোলাপি একটা শাড়ি পরে আসছে। তারপর শিমু আমাকে যা বলল আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। সাইফুর, তোমাকে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু আমাকে আজ বলতেই হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। শিমু, তুমি কি বলবে পরিষ্কার করে বলো। আর এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার ভালো বন্ধুই, তাই না? তো এত আমতা আমতা করছো কেন? সাইফুর, আমি আজ পর্যন্ত কোনো ছেলের দিকে ভালো করে তাকাইনি, আর কেউ আমার দিকে তাকানোর সাহসও পাচ্ছে না, কারণ আমার বাবা এখানকার এমপি আর ভাইয়ারা বড় লিডার। কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন আমার ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম হয়তো এটা আমার আবেগ, পরে দেখলাম এটা কোনো আবেগ না, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। শিমুর কথা শুনে আমার গা থেকে ঘাম বের হচ্ছে। আমি কোনো কথা বলতে পারছি না। কি হলো সাইফুর, কথা বলো না কেন? বলো তুমিও আমাকে ভালোবাসো। শিমু, তুমি যা বলছো তা কখনোই সম্ভব না। আমি তোমাকে ভালো বন্ধু ভাবি, এর চেয়ে বেশি ভাবতে পারি না। আর তার চেয়ে বড় কথা হলো আমার গার্লফ্রেন্ড আছে। দয়া করে এসব বলে আমার বন্ধুত্বটা নষ্ট করো না। আমার কথাগুলো শুনে শিমু অঝরে কান্না করতে লাগলো। খুব কষ্ট হচ্ছে ওর জন্য, কিন্তু কি করব, আমার হাত তো বাঁধা। মনে রেখো, যদি এ জীবনে তোমাকে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। কখনো আমাকে দেখতে পাবে না। শিমু প্লিজ, পাগলামো করো না। আমরা সারা জীবন ভালো বন্ধু হয়ে থাকবো। আমাকে কথা বলতে না দিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আমি মূর্তি হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটা আবার কি করে না বসে, সে জেদি মেয়ে। না, আমি সোহানার সাথে প্রতারণা করতে পারবো না। যে মানুষটা আমাকে এত ভালোবাসে আমি কিভাবে তাকে ছেড়ে যাব? না, আমি এটা করতে পারবো না। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে বসে পড়লাম আর ঘটনাগুলো ভাবতে লাগলাম। এমন সময় সোহানা ম্যাডাম আমার রুমে আসলো। সাইফুর, তোমার কি হয়েছে? এমন মনমরা হয়ে বসে আছো কেন? প্লিজ আমাকে সব খুলে বলো। আমি আর সহ্য করতে না পেরে ম্যামকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। সাইফুর প্লিজ কান্না করো না, আমি স্থির থাকতে পারছি না। তারপর কান্না থামিয়ে ম্যামকে সব খুলে বললাম, সোহানা, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আমি ছাড়তে পারবো না। ম্যাম আর স্থির থাকতে না পেরে ধরে কান্না শুরু করে দিলেন। জানো সোহানা, আমার খুব ভয় হয়, কারণ ওর ভাইয়া খুব ভয়ঙ্কর গুন্ডা বদমাস। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কেউ আমাদের কোনো কিছু করতে পারবে না, আল্লাহ আমাদের সাথে আছে। পরে ম্যামকে জড়িয়ে ধরে কতক্ষণ কান্না করেছিলাম জানি না। ওদিকে শিমুর কোনো খাওয়া দাওয়া নেই। দরজা বন্ধ করে শিমু কান্না করে, না খেয়ে রোগা হয়ে গেছে। তখন শিমুর বাবা শিমুকে বলল, মা তোর কি হয়েছে বল? ঠিক মতো খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, সারাদিন শুধু কান্না করছিস। শিমু কোনো কথা না শুনে শুধু কান্না করে। তারপর শিমুর বাবা চলে গেল। কিছুক্ষণ পর শিমুর বড় ভাই শিমুর রুমে আসলো আর বলল, শিমু বোন আমার, তোর কি হয়েছে বল আমাকে। কেউ কি তোকে কিছু বলেছে? তুই শুধু একবার ওর নামটা বল, আমি ওর গলা কেটে তোর পায়ের সামনে নিয়ে আসবো। তোর কান্না আর সহ্য করতে পারছি না। ভাইয়া, আমি সাইফুরকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে তুমি আমার কাছে এনে দাও প্লিজ। বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি যেভাবে হোক তোর ভালোবাসা মানুষকে তোর কাছে নিয়ে আসবো। তুমি সত্যি বলছো ভাইয়া? সাইফুরকে আমার কাছে নিয়ে আসবে? হ্যাঁ রে বোন, সত্যি। এবার চল, খাবি। তারপর শিমুর ভাই শিমুকে নিজ হাতে খাবার খাইয়ে দিলেন। তারপর শিমুর ভাইও কিছু ছেলে আসলো ম্যামের বাসায়। টিং টিং করে দরজায় কলিং বেল বাজালো। ম্যাম এসে দরজা খুলে দিল। আপনারা কারা? এখানে কি চান? কাকে খুঁজছেন? আমি শিমুর ভাই, সাইফুরকেই নিতে এসেছি। আমার ছোট বোন ওকে ভালোবাসে, ওর জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ও কোথায় আছে ওকে ডেকে দিন। ও বাসায় নেই। আর শুনুন, সাইফুর শিমুকে ভালোবাসে না, ও শুধু আমায় ভালোবাসে। আপনারা এখন আসতে পারেন। দেখুন, ভালো ভালো বলছে, ওকে ডেকে দিন, আমরা ওকে শিমুর কাছে নিয়ে যাব। বললাম তো ও বাসায় নেই।
আমরা যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আমরা আবার আসবো, আর আমার বোনের সুখের জন্য আমি কারো প্রাণ নিতেও দ্বিধা করব না। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? যদি মনে করেন তাই। এসব হুমকি দামকি দিয়ে শিমুর ভাই ও তার লোকেরা চলে গেল। কিছুক্ষণ পর বাসায় আসলাম। সোহানা, তুমি কোথায়? সোহানার কোনো আলাপ পাচ্ছি না। ওনার রুমে গেলাম, দেখি ম্যাম কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলেছে। আমি কাছে আসতেই আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। তারপর আমি বললাম, কি হলো সোহানা, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো না। জানো, শিমুর গুন্ডা ভাই এসেছিল তোমাকে নিয়ে যেতে, আর বলছে আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে। তুমি বলো, কোথাও যাবে না আমাকে ছেড়ে? আমার পাগলি ম্যাম, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। আর শিমুর ভাইকে আমি দেখে নিব। তুমি থাকো, আমি আসছি। না না, তুমি কোথাও যাবে না, ওরা তোমাকে মেরে ফেলবে, ওরা খুব খারাপ। আমার কিছুই হবে না, আমি যাব আর আসব। তারপর সেখান থেকে শিমুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর ইতিমধ্যে দেখলাম শিমুর ভাই ও তার লোকেরা একটা দোকানে বসে চা খাচ্ছে। আমি তাদের কাছে যেতে শিমুর ভাই বলল, এই ছেলে, এদিকে এসো। আমি তাদের কাছে আসলাম। আমরা তোমাকে খুঁজছিলাম, চলো, শিমু তোমাকে যেতে বলেছে। তারপর শিমুর ভাই আমার হাত ধরে টানতে লাগলো। আমি ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিলাম। শুনুন, শিমু আমার ভালো বন্ধু, ওকে আমি বন্ধুর চোখে দেখি, ভালোবাসি না। আপনারা দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না। আমি চলে যেতে শিমুর ভাইয়েরা আমার হাত ধরে ফেললো। আমি হাত ছাড়িয়ে রাগে, আপনাকে কতবার বলবো আমি শিমুকে ভালোবাসি না, আমি সোহানা ম্যামকে ভালোবাসি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? এই বলে পিছন থেকে একজন আমার মাথায় আঘাত করলো। আমি সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লাম। মাথা ফেটে অঝরে রক্ত পড়ছে। কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখলাম আমি চার দেওয়ালের ভিতরে, মাথায় ব্যান্ডেজ করা, নড়তে পারছি না, শরীরে প্রচন্ড ব্যথা করছে। চেয়ে দেখি সোহানা ম্যাম আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। আমি ওর সাথে মাথায় আস্তে করে হাত ছোঁয়ালাম। ও চমকে উঠল। সোহানা, কাঁদছো কেন? দেখো, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। তোমাকে কতবার বলেছি ওদের কাছে যেতে না, তুমি আমার কথা শুনলে না, তাই আজ এদিন দেখতে হলো। আর যদি তোমার কিছু হয়ে যেত, আমি কি নিয়ে বাঁচতাম বলতে পারো? কেন, ভালো একটা ছেলে দেখে বিয়ে করে ফেলতে? কি বললি কুত্তা, আজ তোকে আমি মেরেই ফেলবো। এই বলে আমাকে মারতে শুরু করলো। সরি, আমি তোমাকে রাগানোর জন্য বলছি। আমাকে রাগিয়ে তোর খুব ভালো লাগে, তাই না? ওদিকে শিমুর ভাই তার বাসায় গেল। শিমু ভাইকে দেখে দৌড়ে আসলো। ভাইয়া, সাইফুর কোথায়? ওকে এনেছো? ও নিশ্চয়ই গাড়িতে, যাই ওকে নিয়ে আসি। ও আসেনি। ওকে নিয়ে আনতে গেছিলাম, কিন্তু ও আসেনি। ও তোকে ভালোবাসে না, ও সোহানা নামের একটা মেয়েকে ভালোবাসে। আমি ওর হাত ধরে আনতে গেলাম, তখনই ও আমাকে চর মেরেছে। তাই আমি রেগে ওকে মেরে রাস্তায় ফেলে এসেছি। তুই ওকে ভুলে যা। তোমার সাহস কি করে হলো আমার ভালোবাসার মানুষের গায়ে হাত তোলার? আমি ওকে আমার কাছে নিয়ে আসতে বলেছি, মেরে ফেলতে নয়। তার ভাই অবাক হয়ে শিমুর দিকে তাকিয়ে আছে। শিমু সেখান থেকে দৌড়ে হাসপাতালে চলে গেল। তখনও সোহানা আমার বুকে মাথা দিয়ে আছে। শিমু দরজায় দাঁড়িয়ে সব দেখছে, আস্তে কাশি দিল। সোহানা তার, আর আমি চমকে উঠলাম। আসতে পারি? আরে শিমু, ভিতরে আসো। সাইফুর, আই এম সরি। আমার ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি বুঝে গেছি জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। তুমি সোহানা ম্যামকে নিয়ে সুখে থেকো, আমি তোমার বন্ধু হয়েই থাকবো আজীবন। শিমু, আমি কিছুই মনে করিনি। তুমি যা করেছো তাকে প্রচুর ভালোবাসো বলেই করেছো। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তোমরা থাকো, আমি তাহলে এখন আসি। তারপর শিমু কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আমার সুস্থ হতে প্রায় 2 সপ্তাহ সময় লেগে যায়। সোহানা হাসপাতালে গিয়ে রিজাইন লেটার নিয়ে বাসায় নিয়ে আসলো। সোহানা, আমি আর দেরি করব না, গ্রামে যাব, বাবা মার সাথে কথা বলে আমাদের বিয়ের কাজটা সেরে ফেলবো। তুমি সত্যি বলছো? সত্যি। আমি গ্রামে চলে আসলাম সোহানার কাছ থেকে বিদায় নিয়ে।
ট্রেন থেকে নেমে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। গ্রামের মানুষের মাঝে অনেকটা পরিবর্তন এসেছে, কিন্তু আমাদের বাড়িটার কোনো পরিবর্তন নেই, আগের মতোই আছে। বাড়িতে আসতে আমার ছোট বোন তাহা বলল, মা মা দেখো ভাইয়া এসেছে। মা বাবা তাহমিনার চিৎকার শুনে বাইরে চলে আসলো। মা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। মা প্লিজ কেঁদো না, আমি আসছি তো। দীর্ঘ অনেক দিন মা বাবার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। চল বাবা, আগে ঘরে চল। খাবার খেতে খেতে বাবা মাকে সব খুলে বললাম, ঢাকায় ঘটে যাওয়া। মা বাবাকে সোহানার ছবি দেখালাম। সোহানা বাবা মার খুব পছন্দ হয়েছে। মা জানো, সোহানার কেউ নেই পৃথিবীতে, তোমরা যদি বলো আমি ওকেই আসতে বলবো। ওকে বাবা, তুই তাড়াতাড়ি বৌমাকে আসতে বল, বৌমার চাঁদ মুখখানা দেখতে খুব ইচ্ছা করছে। তারপর আমি তাড়াতাড়ি সোহানাকে ফোন দিলাম। সোহানা সাথে সাথে ফোন রিসিভ করলো। হ্যালো সোহানা, কেমন আছো? সাইফুর, তোমাকে ছাড়া আমি ভালো নেই। শোনো, তোমাকে মা বাবার খুব পছন্দ হয়েছে, তারা বিয়ের জন্য রাজি হয়েছে। তুমি সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার যে কি খুশি লাগছে। পাগলি একটা। শোনো, তুমি কালকে চলে আসবে আমাদের বাড়িতে। তারপর সোহানা আমাদের বাড়িতে চলে আসলো। আমি ওকে স্টেশন থেকে রিসিভ করে এনেছি। তখন তাহমিনা বলল, মা দেখো ভাইয়া ভাবিকে নিয়ে এসেছে, তাড়াতাড়ি আসো, দেখে যাও। মা বাবা সবাই আসলো। সোহানা সবার পাশ হয়ে সালাম করলো। ও মা, আমার বৌমা কি মিষ্টি দেখতে, মাশাআল্লাহ, একদম পরীর মতো। কথা না বলে বৌমাকে ঘরে নিয়ে চলো। তারপর আমার ঘরে চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। তখন মা বলল, সুহানা মা, আমি চাই তাড়াতাড়ি তোমাদের বিয়ে দিয়ে দিতে, যেহেতু তোমরা দুজন দুজনকে আগে থেকেই পছন্দ করো। তোমার কি মত? আম্মু, আপনারা যা ভালো মনে করেন তাই। ঠিক আছে মা, তুমি তোমার রিলেটিভ সবাইকে আসতে বলো, আমি এ সপ্তাহে তোমাদের বিয়ে দিতে চাই। ওকে বাবা। আমি রুমে গিয়ে খুশিতে ব্রেক ডান্স দিতাছি। শেষ পর্যন্ত ম্যামকে নিজের করে পাবো। এর মধ্যে সোহানা আমার রুমে এসে হাজির। আমার এ অবস্থা দেখে হাসতে শুরু করলো। আমি লজ্জায় শেষ। দূর, কিসের লজ্জা, হবু বউয়ের সামনে। কি ব্যাপার, সাহেব এত খুশি কেন আজকে? তুমি এসব বুঝবা না, ছোট মানুষ। কি? আমি ছোট মানুষ? দাঁড়াও, এখন দেখাবো ছোট মানুষ কি করতে পারি। কি করবা? সোহানা আমার দিকে এগিয়ে আসছে, আমি পিছনে আসছি। পিছনে যেতেই খাটের উপর পড়ে গেলাম। সোহানা আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়লো হায়নার মতো। নিজের ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। আমার বন্ধ হয়ে আসছে। তারপর সোহানা আমার দিকে এগিয়ে আসছে, আমি পিছনে যেতে লাগলাম। যেতেই খাটের উপর পড়ে গেলাম। সোহানা আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়লো, আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট লাগিয়ে দিল। কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম দুজনেই। আমি সরানোর চেষ্টা করলাম, কিন্তু ও সরলো না। বুঝলাম না আজকে সোহানার এত শক্তি কোথা থেকে আসলো। মনে হয় মরা গরু খেয়ে আসছে। দীর্ঘ 5 মিনিট পর আমাকে ছেড়ে দিল। আমি হাঁপাতে থাকলাম, দম যায় যায় অবস্থা। শোনো, বাকি আদরটুকু বাসর রাতের জন্য তুলে রাখলাম। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। সোহানা প্লিজ এখন যাও, আমার খুব ক্লান্ত লাগছে। ওকে, যাচ্ছি। তারপর সোহানা আমার রুম থেকে চলে গেল। আমার কেমন জানি খুশি খুশি লাগতেছে। সোহানা ম্যামকে নিজের বউ হিসাবে পাবো ভাবতেই গাও শিউরে উঠে। আজ শুক্রবার, আমার আর সোহানা ম্যামের বিয়ে। আমরা আজ জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। বিয়েতে অনেককেই দাওয়াত করলাম, শিমুকেও দাওয়াত দিলাম। সর্বশেষ দাওয়াত দিলাম আমার পূর্বের ক্রাশ সিনথিয়া আফুকে। উনি নাকি বিরিয়ানি না করলে বিয়েতে আসবেন না। আমাদের বাসরঘর সাজানোর দায়িত্ব পড়ল সিনথিয়া আফু ও শিমুর উপর। ঠেলা সামলাও। ওরা দুজনেই খুব সুন্দর করে বাসরঘরটাকে সাজিয়েছে। আমি ছাদের উপর বসে আছি, রুমে যেতে ভয় লাগছে। আসলে প্রথম বিয়ে করছি তো, তাই একটু আনইজি লাগতেছে। সমস্যা নাই, ভবিষ্যতে আরো বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে।
পিছনে ঘুরে দেখি সিনথিয়া আপু ও শিমু আমার দিকে রাগী লুক নিয়ে এগিয়ে আসছে। কাছে এসে দুজন আমার কান টেনে ধরলো আর বলল, নতুন বউকে ঘরে বসিয়ে রেখে এখানে এসে হাওয়া খাওয়াচ্ছে তাই না? আসলে প্রথম বিয়ে করছি, একটু ভয় লাগে। তোমরা একটু আসো না আমার সাথে। কি বলি শয়তান, আমরা তোর বাসর ঘরে যাব তোর আর ম্যাডামের সিনেমা দেখার জন্য? তারপর আমার কান ধরে টেনে নিচে নিয়ে আসলো, ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজায় লক করে দিল। আমি রুমে ঢুকে দেখি মোর বউ রুমে নাই। ও মোর আল্লাহ, মোর বউ কই গেছে? মাগো, মোর বউ গেছে কোথায়? সারা ঘর খুঁজলাম, খাটের নিচে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এত আশা ছিল আমার বাসর রাতে বিড়াল মারবো, সে আশাটা মনে হয় পূরণ হবে না। মনে হচ্ছে ও মা। কিছুক্ষণ পর দেখি সোহানা ওয়াশরুম থেকে বের হচ্ছে, গায়ে নাইট ড্রেস, বিয়ের শাড়ি নাই। সোহানা, তোমার গায়ের বিয়ের শাড়ি কোথায়? আর তুমি আমার পাশ হয়ে সালাম করলো না, ব্যাপারটা কি? ওই পিচ্ছি, তোরে কিসে সালাম করমু রে? চল তোরে আজকে খেলা দেখামু। কি খেলা দেখাইবা? তারপর সোহানা আমার বুকের উপর উঠে বসলো এবং আমার ঠোঁট কামড়ে ধরলো। এ কি করো? সবাই দেখতেছে তো। কই, কে দেখে? আরে, যারা আমার ভিডিও দেখে তারা তো দেখতেছে। বন্ধুরা, তোমরা এখন যাও, আমরা এখন সিনেমা দেখবো। সারা রাত শুটিং করে আমি খুব ক্লান্ত। সকালে চোখ মেলে দেখি সোহানা স্নান করে এসে চুল মুছতাছে। ওকে দেখে কন্ট্রোল হারিয়ে ফেলেছি। মেয়েটাকে আজ অপূর্ব সুন্দর দেখাচ্ছে। আমি বিছানা থেকে উঠে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ও চমকে উঠলো, ফিরে দেখলো আমি। তুমি উঠছো তাহলে? তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হও, সবাই ডাকছে। এই শোনো, আমাকে একটু আদর করো প্লিজ। যা দুষ্টু ছেলে, রাতের কথা মনে নাই? শোনো না, আমার না টুইন বেবি পছন্দ, আমাকে এনে দিবা? দুইটা কেন? তুমি চাইলে একটা ক্রিকেট টিমের ব্যবস্থা করবো। যা দুষ্টু ফাজিল, আমার বুঝি লজ্জা করে না? তারপর আমরা মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসলাম আমাদের পুরনো ঠিকানায়। আমাদের সংসারটা খুব সুখেই চলছে। আমার একটা কিউট বেবি হয়েছে, নাম মোবাশ্সারা। আসলে আমি একটা বেবি, আমার একটা বেবি হচ্ছে ভাবাই মুশকিল। পরের দিন সোহানা রান্নাঘরে রান্না করতেছে। আহ, কি ঘিরান! দেখতে হবে না কার বউয়ের হাতের রান্না? আমি রান্নাঘরে গিয়ে সোহানার কোমর জড়িয়ে ধরলাম ও কিছুটা কেঁপে উঠলাম। আমি ওর গায়ের টান ছোঁয়ালাম। আচ্ছা, তুমি সারাদিন এত রোমান্টিক হও কেন বলো তো? যাও, এখন আমি রান্না করব, তা না হলে না খেয়েই থাকতে হবে। না, আমি একটা উম্মা খাবো। খেলেই চলবে না, খাবারও খেতে হবে। খাবার না খেলে এই রোমান্টিকতা থাকবে না। কি হচ্ছে এখানে? আমাকে খেলতে পাঠিয়ে দিয়ে আব্বুকে আদর করা হচ্ছে, তাই না? আম্মু, শুধু তুমি আব্বুকে আদর করো, আমাকে একটু আদর করো না। এভাবে চলতে থাকলো আমাদের খুনসুটি মিশ্রিত সংসার। দোয়া কইরেন আমরা যেন সুখী হই।